আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিয়ন্ড বর্ডার স্পোর্টস প্রেজেন্টস দ্য ফুটবল ইনসাইট পাওয়ার্ড বাই র্যাবিট হোল বিডি। আমি আপনাদের সাথে আছি মাহমুদুল হাসান রেজা, এবং আমাদের সাথে একজন স্পেশাল গেস্ট আছেন, আমাদের সবার প্রিয় বাংলাদেশ ফুটবল দলের সাবেক খেলোয়াড় এবং সাবেক ক্যাপ্টেন জাহিদ হাসান এমিলি ভাই। ভাইয়া, ওয়েলকাম টু আওয়ার শো। থ্যাংক ইউ। ভাই, আমরা আজকে বাংলাদেশ ফুটবল লিগ এবং ফেডারেশন কাপ এছাড়া বাংলাদেশ ফুটবলের যেই গত সপ্তাহে ঘটে যাওয়া ঘটনাগুলো নিয়ে আলোচনা করব। তো শুরুতে বাংলাদেশ ফুটবল লিগ নিয়ে আলোচনা করব। আমরা যদি দর্শকদেরকে একটু পয়েন্ট টেবিলটা আগে দেখাই, তাহলে হয়তো তারা ভালোভাবে কানেক্ট করতে পারবে। দর্শক, পয়েন্ট টেবিলটা যদি আমরা এখন দেখি, শুরুতে বরাবরের মতো বসুন্ধরা কিংস নাম্বার 1-এ আছেন, ফর্টিস একটু উপরে উঠেছেন নাম্বার 2, রহমতগঞ্জ 3 নম্বরে আছে, আবাহনী 4, আবাহনীর বেশ কয়েক ধাপ এগিয়েছে, মোহামেডান আছে 5 নম্বরে, যথারীতি বাকি টিমগুলো এর পরে আছে। ভাইয়া, লাস্ট উইকের যদি ম্যাচগুলো নিয়ে কথা বলতে চাই, একদম আবাহনীর ম্যাচটা দিয়ে শুরু করি। এক পেশে একটা ম্যাচ, 5-0 গোলে ফকিরাপুলকে তারা হারিয়েছে। ম্যাচটা নিয়ে যদি একটু বিশ্লেষণ করতেন। দেখেন, এইখানে আবাহনীর সিজনের শুরুটা যদি দেখেন, যেটা হচ্ছে যে আবাহনী সবসময় যেটা করে যে লোকাল প্লেয়ারের সাথে সাথে কিন্তু ফরেন কালেকশনও কিন্তু তাদের সবসময় ভালো থাকে, বাট এই সিজনে কিন্তু তারা ফরেন প্লেয়ার বেশি নিতে পারেনি, বিকজ তাদের একটা ফাইন্যান্সিয়াল ক্রাইসিস রয়েছে লাস্ট ইয়ারও এই বছরও। তো ওই জায়গা থেকে তাদের কিন্তু ডিপেন্ড করতে হয় লোকাল প্লেয়ারদের উপরে। অ্যাট দ্য সেম টাইম ওই কারণেই কিন্তু দেখবেন তারা বসুন্ধরা থেকে মুরসালিন, তারপরে আপনার সোলেমান দিয়াবা থেকে নিয়েছে আপনার মোহামেডান থেকে, বিকজ তারা তেমন কোনো ফরেন কালেকশন কিন্তু করতে পারেনি। যেটা আপনি জানেন যে 4 জন ফরেন প্লেয়ার রেজিস্ট্রেশন করতে পারবে, 3 জন খেলতে পারবে, একজন ফরেন প্লেয়ার চেঞ্জ আরেকজন খেলতে পারবে। বাট ওই জায়গায় কিন্তু মোহামেডান মাত্র একজন ফরেন প্লেয়ার ইউজ করে, আর একজন ব্রাজিলিয়ান আছে, ওকে আসলে ওইভাবে এখনো ইউজ করতে পারছে না। তো সেইখান থেকে আমি বলবো যে আবাহনীর জন্য যেটা হয়েছে যে আবাহনী, আমিও যখন খেলেছি, বাট বিগত দিন আবাহনী কিন্তু মেইন প্লেয়ারই ছিল ফরেন প্লেয়াররা, যারা কিন্তু আবাহনীকে একটা বড় সাপোর্ট দিত। তো সেই জায়গাটা কিন্তু লাস্ট ইয়ার এবং এই বছর আমার কাছে মনে হয় যে বেশ ভালো কলাপস করছে, এই কারণে যে ফরেন প্লেয়ারের সার্ভিসটা তারা ঠিক মতো পাচ্ছেন, এবং ফরেন প্লেয়ার যদি তারা আনেও, সেই ফরেন প্লেয়ারও আসলে এইভাবে সার্ভিস দিতে পারে না। বাট তারা ওই জায়গাতে কিছুটা হলো পিছিয়ে রয়েছে, কারণ আবাহনী কিন্তু সবসময় আমরা জানি বসুন্ধরার একটা অন্যতম রাইভাল দল। হ্যাঁ, তো বসুন্ধরার সাথে কিন্তু আবাহনীর একটা অন্যরকম প্রতিদ্বন্দ্বিতা কিন্তু মাঠের পারফরমেন্স আমরা দেখতে পাই। সেই জায়গা থেকে আবাহনী লিগ টেবিলে 4-এ আসছে, এটা গুড সাইন, বাট আমি আবাহনীকে আরো সামনের দিকে দেখতে চাই। এবং আপনি যেটা বলছেন যে ফকিরাপুলের সাথে 5-0 গোলে জিতেছে, আবাহনী তো আসলে এইভাবেই খেলে থাকে, ছোট টিমগুলির সাথে সবসময় বিগ মার্জিনে ম্যাচগুলি জেতার চেষ্টা করে। আমরা যখন খেলেছি তখনও ফকিরাপুল, আরামবাগ, রহমতগঞ্জ এই দলগুলির সাথে আবাহনী সবসময় ফেভারিট থাকতো এবং বড় একটা মার্জিনে জিততো। তো এটা অন্যতম একজন মানুষের কথা বলতে হয়, সেটা হলো তাদের কোচ মারুফুল হক। হ্যাঁ, মারুফ ভাইয়ের কথা এই কারণে স্পেশালি বললাম, কারণ দল যেরকমই হোক না কেন, দলটাকে আসলে ঠিকঠাক মাঠে প্রিপেয়ার করে নামানো, সেটা কিন্তু কোচ মারুফ ভাই জানে। আপনার স্কোয়াড যেরকমই হোক, স্ট্রেংথ যেরকমই হোক, প্লেয়ারদের আসলে কিভাবে ইউটিলাইজ করতে হয় মাঠের পারফরমেন্সে, সেটা আমার কাছে মনে হয় যে 90 মিনিটটা মেইনটেইন করা, কিভাবে মেইনটেইন করা এবং খেলার ফরমেশন, কাকে কোন পজিশন ইউজ করুন। দেখেন, একজন প্লেয়ারের কথা স্পেশালি বলতে হয় আবাহনীর, মুরসালিনের কথা। হ্যাঁ, মুরসালিন দেখেন ঘরোয়া ফুটবলে কিন্তু স্কোর করেছে, হ্যাঁ, লাস্ট ম্যাচে সে গোলটা দুর্দান্ত ছিল, আপনি যদি দেখে থাকেন। দুইজন প্লেয়ারকে বিট করে সে গিয়ে সুন্দর প্লেসিং এ গোল করেছে। মুরসালিনের ব্যাপারটা হলো ঘরোয়া ফুটবলে কিন্তু অ্যাবসেন্ট ছিল, আপনার বসুন্ধরাতে রেগুলার খেলতে পারতো না, পারফরমেন্স ভালো ছিল না। জাতীয় দলে কিন্তু ওই পারফরমেন্স একটা বড় বড় একটা তার প্রভাব দেখা গিয়েছে। তো সেইখান থেকে মারুফ ভাই কিন্তু তার প্লেইং স্টাইলে কিন্তু একটা বড় চেঞ্জ আনছে, এবং আপনি দেখবেন এই মুরসালিন কিন্তু এখন জাতীয় দলে কিন্তু বেশ ভালো করছে, বিকজ কোচ মারুফ ভাইয়ের যে ব্যাপারটা হলো যে সে প্লেয়ারদেরকে রিড করতে পারে, কোন প্লেয়ারকে আসলে কোন ভাবে ইউজ করলে তার ভিতর থেকে পুরোটা আর কি সেরাটা দেওয়া যায়। তো এখানে আমি মারুফ ভাইয়ের ক্রেডিটটি দিব। আবাহনী 5-0 গোলে জিতবে, আবাহনী রেসে থাকবে, এটাই স্বাভাবিক। বাট আমার কাছে মনে হয় যে টিমের স্ট্রেংথ অনুযায়ী আবাহনী আসলে চ্যাম্পিয়ন দল না, যেটা সত্যি কথা। হ্যাঁ, সত্যি কথা। বাট দল যেরকম হোক না কেন, আবাহনী সবসময় দর্শকরা তারা চায় যে আবাহনী চ্যাম্পিয়ন হোক বা রেসে থাকুক। তো সেই জায়গা থেকে জয়টা খুব ইম্পর্টেন্ট ছিল, এবং বিগ মার্জিনে জয় হলে যেটা হয় আর কি, যে দলের কনফিডেন্ট লেভেল আপনার একটা বড় কনফিডেন্ট তৈরি হয়। তো সেইটা আমার মনে হয়েছে। আরেকটা যদি বিগ ম্যাচের কথা বলি, বসুন্ধরা কিংস এবং মোহামেডান যদিও হেরেছে, বাট খেলাটা কি কম্পিটিটিভ হয়েছে আপনার কি মনে হয়?
মোহামেডান ওই ম্যাচটা আমি পুরোটাই দেখেছিলাম। হ্যাঁ, তো মোহামেডানের যেটা মোহামেডান ওয়াজ ব্যাড লাক দ্যাট গেম। হ্যাঁ, এই কারণে বললাম যে মোহামেডান যখন প্রথমে এক গোলে পিছিয়ে যায়, তারপরে দেখা গেছে মোহামেডান বেশ কিছু সুযোগ পেয়েছিল, অনেক কিছু ক্লিয়ার চান্স আসছিল যেগুলি গোল করতে, মানে বোয়েটিং বেশ ভালো সুযোগ পেয়েছিল, ও কিন্তু গোলে কনভার্ট করতে পারেনি, যার কারণে কিন্তু মোহামেডান এন্ড অফ দ্য ম্যাচ শেষের দিকে ডোরিওয়াল্টন আরেকটা গোল করে কিন্তু 2-0 আপনি দেখবেন যে লিড নিয়ে নেয়। তো ওইখান থেকে আমি বলবো যে মোহামেডান সবসময় এই বসুন্ধরার জন্য কিন্তু একটা বড় থ্রেট, এবং তারা লাস্ট আপনার লিগ চ্যাম্পিয়ন। হ্যাঁ, তো বসুন্ধরা সবসময় কিন্তু মোহামেডানের এগেনস্টে খেলতে গেলে তাদের একটা বড় বড় পরীক্ষা দিতে হয়। বসুন্ধরা যদিও আমি বলেছি যে এই সিজনে সব থেকে দামি দল এবং সব থেকে ব্যালেন্স একটা দল, বিকজ তারা যে ফরেন কালেকশন করেছে, মোহামেডান থেকেই তারা দুজন ফরেন প্লেয়ার নিয়েছে। হ্যাঁ, সানডেকে এবং এনজোকে আপনার ডিফেন্সে। তো এই দুইটা প্লেয়ার কিন্তু আমার কাছে মনে হয়েছে যে বসুন্ধরাকে মোর স্ট্রং করেছে, স্পেশালি সানডে পারফরমেন্স কিন্তু আমার কাছে মনে হয় বসুন্ধরাকে আলাদাভাবে দেখাচ্ছে। সানডে গত বছরও দেখবেন যে মোহামেডানের চ্যাম্পিয়ন হওয়ার পিছনে সানডে এবং সোলামান দিয়াবাতের বিশাল একটা ভূমিকা ছিল। তো সানডে এই সিজন আমার কাছে মনে হয়েছে যে বেশ ভালো করছে। অ্যাট দ্য সেম টাইম ডোরিওয়াল্টন তো আছে, আর সব থেকে বড় ব্যাপার হলো যে লোকাল প্লেয়াররা পারফর্ম করছে, স্পেশালি রাকিব এবং ফাহিম দুর্দান্ত খেলছে। যে সত্যি কথা, রাকিব যদিও গত সিজনের 10 গোল করা, এই সিজনে হয়তো তেমন কোনো গোল করতে পারেনি, সম্ভবত লিগ একটা তার গোল রয়েছে, বাট 5টা কিন্তু অ্যাসিস্ট করে ফেলেছে। রাকিবের যেটা কাজ আর কি, উইং স্ট্রাইকারের যেটা কাজ আর কি, বেসিক্যালি অ্যাসিস্ট করাটাই হলো তার মেইন কাজ। তো সেখান থেকে কিন্তু সে অলরেডি 5টা অ্যাসিস্ট করে ফেলেছে। সুতরাং আমি বলছি বসুন্ধরার পারফর্মার কিন্তু অনেক রয়েছে। আপনি যদি দেখেন আপনার গোলকিপার জিকোকে রেগুলার খেলাচ্ছে, এটা কিন্তু আর একটা বড় সাইন। হ্যাঁ, কারণ শ্রাবণ আমার কাছে মনে হয় যে তার পারফরমেন্সে বড় সাফেল ছিল। তো সেইখান থেকে জিকোকে রেগুলার খেলানোটা আমি বলবো যে বসুন্ধরা কিংসের জন্য বড় একটা প্লাস পয়েন্ট, বিকজ আপনি আলটিমেটলি ম্যাচ জিততে গেলে ওই পিছনে যে থাকবে সেই যদি আপনাকে একটা বড় মোমেন্টাম তৈরি করে দিতে পারে, তখন কিন্তু আসলে দলটা দাঁড়িয়ে যায়। জিকো যেটা কিন্তু বারবার করছে, এবং আপনি যদি লাস্ট ম্যাচের পুরো ম্যাচটা যদি একটু দেখেন, সেখানে কিন্তু জিকো মোহামেডানের এগেনস্টে বেশ ভালো কয়েকটা 1-by-1 সেভ করেছে, ভালো কয়েকটা বল সে সেভ করেছে, দেখেই কিন্তু মোহামেডান ওই ম্যাচটা হেরেছে। তো আমি বলবো যে বসুন্ধরা এই সিজনে তাদের নামের যে সুবিচার সেটা করছে। তারা শুরুতে প্রথম ম্যাচটা পিডব্লিউডির সাথে 2-2 গোলে ড্র করার পরে কিন্তু ব্যাক টু ব্যাক তারা 5টা ম্যাচ কিন্তু স্ট্রেট জিতেছে লিগে, এবং আপনি যেটা পয়েন্ট টেবিল দেখেন যে এখন 16 পয়েন্ট নিয়ে তারা টপে রয়েছে। তো বসুন্ধরা যেটা বলে, স্কোয়াডটা খুব দুর্দান্ত স্কোয়াড, এবং একটা দল চ্যাম্পিয়ন হতে গেলে রেজা ভাই যেটা সত্যি কথা সব থেকে বেশি লাগে সেটা হলো যে রিজার্ভ বেঞ্চে যারা থাকে ওইটা যদি আপনার অনেক স্ট্রং থাকে, তখন কোচের জন্য কিন্তু সুবিধা হয়, কারণ সামহাউ কোনো ইম্পর্টেন্ট প্লেয়ার ইনজুরি হলে ওইটা রিকভার করাটা কিন্তু অন্যান্য দলের জন্য খুব কঠিন। হ্যাঁ, লাইক মোহামেডান, আবাহনী, ব্রাদার্স বা রহমতগঞ্জের কথা বলেন, ফর্টিস, আমার কাছে মনে হয় যে বসুন্ধরা এনাফ প্লেয়ার রয়েছে। আমরা জানি জাতীয় দলের ম্যাক্সিমাম প্লেয়ার, এট দ্য সেম টাইম ফরেন কালেকশন খুবই ভালো। ডোরিওয়াল্টন, মাঝখানে রাফায়েল আগস্টোর একটা ইনজুরি রয়েছে, সে রেগুলার খেলতে পারছে না, তো রাফায়েলও কিন্তু দুর্দান্ত খেলছে। তো আমার কাছে মনে হয় বসুন্ধরা ওয়াজ ফ্যান্টাস্টিক টিম এই সিজনে। এবং এখানে আরেকটু আমি বলতে চাই রেজা ভাই, সেটা আপনি লিগ টেবিলটা দেখুন, ফর্টিস কিন্তু 2-এ চলে আসছে। এইটা কিন্তু আমার কাছে মনে হচ্ছে খুব সারপ্রাইজিং, কারণ ফর্টিসের ব্যাপারটা হলো যে ফর্টিসেরও একজন কোচ রয়েছে কায়সার ভাই, যার সাথে আমি খেলেছি। কায়সার ভাই যেটা হয়েছে যে কায়সার ভাই আমার কাছে মনে হয় যে মারুফ ভাই, টিটু ভাই, মানে ওই লেভেলের কোচিং এর দিকে সে যাচ্ছে। মানে টিমের স্ট্রেংথ অনুযায়ী কিন্তু আসলে ফর্টিস 2-এ থাকার দল না। হ্যাঁ, এর থেকে বেটার টিম মোহামেডান, বা আপনি যদি আবাহনীর কথা বলেন, বা আমি বলবো যে ব্রাদার্স ইউনিয়ন, তার থেকে কিন্তু ফর্টিস ইজ নট এ স্ট্রং টিম, বাট ফর্টিস কিন্তু মাঠের পারফরমেন্সে দুর্দান্ত করছে। হ্যাঁ, তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে ফর্টিস বেশ ভালো করছে, এবং লিগ টেবিলটা তারা জমিয়ে ফেলছে। হ্যাঁ, কারণ লিগ টেবিল জমানোর জন্য যেটা হয় যে নিচের দিকের দলগুলি, মানে 5-6 নম্বরের দলগুলি যখন একদম সামনের দিকে আসে, তখন কিন্তু লিগ টেবিলটা কিন্তু জমজমাট হয়, এবং আমার মনে হয় যে ফর্টিস সেই কাজটা বেশ ভালোভাবে করছে। এবং যেহেতু তারা সেকেন্ডে চলে আসছে, তাদের কিন্তু টার্গেট থাকবে সামনের দিকে আরো যাওয়ার। তাই আমি বলবো যে ভালো একটা কম্পিটিটিভ লিগ হচ্ছে। তারপর ওই যে আমি সবসময় একটা কথা বলি যে যতই কম্পিটিটিভ লিগ হোক, আপনি দেখবেন যে এখনো আপনি হয়তো এটা নিয়ে ডিসকাশন করি, মানুষের ভিতরে কিন্তু এখন একটা কিউরিসিটি রয়েছে বাংলাদেশ ফুটবল লিগ কেন্দ্র করে, বাট মানে যেখানে খেলাগুলি হচ্ছে সেইখানে আমার কাছে এনভায়রনমেন্টের এখনো কিছু অভাব রয়েছে, ঘাটতি রয়েছে, যে খেলাগুলি আরো এক্সাইটমেন্ট কিভাবে তৈরি করা যায়, প্লেয়াররা যাতে ম্যাচটা আরো বেশি এনজয় করতে পারে। কারণ আপনি জানেন প্লেয়াররা তখনই ম্যাচ এনজয় করবে যখন আসলে প্রচুর ক্রাউড থাকবে। রাইট। আমরা লোকালি যদি মানে যেখানে খেলা হয় ওইখানেও যদি একটা মানে কোনো ক্যাম্পিং বা প্রমোশন করে ওই ক্রাউডটাও ধরতে পারি, তাও তো খেলাটা হয়তো আরেকটু বেটার ভাবে জমতো আর কি। এগুলি পুরোটা ডিপেন্ড করে আপনার ক্লাবের উপরে। হ্যাঁ, ক্লাব আসলে এগুলি কিভাবে হ্যান্ডেল করবে, এটা তো আসলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের তেমন আমি এখানে তেমন কাজ দেখি, তো তারা তাদের কাজগুলি করে, বাট ক্লাবের মার্কেটিং জায়গাটা খুব ইম্পর্টেন্ট। তারা কিভাবে দর্শক আনবে, তাদের ফ্যানদেরকে কিভাবে ইনক্লুড করবে ম্যাচগুলিতে।
আপনি দেখেন আলটিমেটলি বসুন্ধরার ম্যাচে দেখেন বসুন্ধরা কিন্তু 3-4 হাজার 5 হাজার দর্শক কিন্তু অটোমেটিকলি কিংস এরিনাতে আসে। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে এইটা সব ক্লাবেরই দায়িত্ব যে দর্শকদের কিভাবে এখানে ইনভলভমেন্ট করা যায়। ম্যাচগুলিতে দর্শক আসলে আমার মনে হয় যে আমাদের লিগটা আরো জমজমাট, অ্যাট দ্য সেম টাইম আমাদের কিছু ইম্পর্টেন্ট ম্যাচ যদি আমাদের ন্যাশনাল স্টেডিয়ামে দেওয়া হতো সেটা আরো আমার মনে হয় যে বেশ ভালো হতো। আপনি যদি জেনে থাকেন যে একটা ম্যাচ কিন্তু ন্যাশনাল স্টেডিয়ামে হওয়ার কথা ছিল ফেডারেশন কাপের, মোহামেডান এবং বসুন্ধরা, সেই ম্যাচটা পোস্টপোন্ড হয়েছে। তো এইটা খুব আনফরচুনেট, এটা হওয়া ঠিক হয়নি এই কারণে, কারণ দেখবেন এখন কিন্তু মানুষ জাতীয় স্টেডিয়ামে গিয়ে খেলা দেখার জন্য কিন্তু মানুষের আগ্রহ বেড়েছে জাতীয় দলের খেলার পর থেকে। তো আমি মনে করি যে কিছু ম্যাচ এখন ইম্পর্টেন্ট যে ম্যাচগুলি, বিগ যে ম্যাচগুলি রয়েছে সেগুলি যদি আপনি জাতীয় স্টেডিয়ামে আয়োজন করতে পারেন, আবার দেখবেন যে দর্শকের ভিতরে একটা আকর্ষণ তৈরি হবে। ভাই আরেকটা কোশ্চেন, জামাল ভুঁইয়ার ব্রাদার্স ইউনিয়ন তারা কি আসলেই তাদের প্রপার খেলাটা খেলতে পারছে না, নাকি টিমটা দুর্বলতা? টেবিলে 7 নম্বরে আছে এবং লাস্ট ম্যাচ যদি বলি আরামবাগের সাথে ম্যাচটা 2-0 হেরেছে। এটা কি তাদের জন্য আরেকটা হোঁচট খেলো নাকি? না দেখেন, ব্রাদার্স ইউনিয়ন কিন্তু শুরুটা খুব বেশ ভালো করেছিল। শুরুর দিকে কিন্তু তারা 1 থেকে 3-এর ভিতরে বা 4-এর ভিতরে ছিল। হ্যাঁ, এই লিগ টেবিলটা কি হয়েছে জানেন, যেটা হয়েছে যে একটা ম্যাচ হারলে আপনি দেখবেন যে পয়েন্ট টেবিলের অনেক নিচে যাচ্ছেন, আবার একটা ম্যাচ জিতলে আপনি, বিকজ পয়েন্ট এত ক্লোজ এক্সেপ্ট বসুন্ধরা ছাড়া, আমার কাছে মনে হয় যে একটা ম্যাচ জিতলেই দেখা যায় যে 4-এ চলে আসছে কেউ, 3-এ চলে আসছে কেউ। সুতরাং ব্রাদার্সের ব্যাপারটা হচ্ছে ব্রাদার্স কিন্তু বেশ ভালো দল করেছে। হ্যাঁ, বেশ ফরেন প্লেয়ার রয়েছে, জামাল ওখানে আছে, আরো কিছু ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ প্লেয়ার আছে জাতীয় দলের, হ্যাঁ, যারা জাতীয় দল আপ ডাউন করছে। তো এই ধরনের টিম আসলে সবসময় একটা কিন্তু প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলে লিগের। তো সেই জায়গা থেকে 7 নম্বরে চলে গিয়েছে ব্রাদার্স, এটা তো খুবই আনফরচুনেট। ব্রাদার্সও কিন্তু একটা সময় সবসময় একটা জায়ান্ট প্লেয়ার ছিল এবং লিগ চ্যাম্পিয়নের জন্য তারাও ফাইট দিত। লাস্ট 2 বছর কিন্তু ব্রাদার্স বেশ ভালো একটা দল গড়ার চেষ্টা করছে এবং ম্যানেজমেন্টও যেহেতু চেঞ্জ হয়েছে, পরিবর্তনের পর থেকে আমার কাছে মনে হচ্ছে যে ব্রাদার্স ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। ব্রাদার্স কিন্তু রেলিগেশন হয়েছিল 3-4 বছর আগে। হ্যাঁ, তো সেই জায়গা থেকে কিন্তু ব্রাদার্স কাম ব্যাক করার চেষ্টা করছে, বাট ব্রাদার্সকে আমি আরো সামনের দিকে দেখতে চাই এবং স্পেশালি লাস্ট 2-3 ম্যাচ আমি দেখেছি, সেখানে ব্রাদার্সের পারফরমেন্স খুবই হতাশাজনক ছিল এবং তারা ফেডারেশন কাপও দেখেছি হেরেছে এবং লিগে আরামবাগ তো একদম নিচের 10 নম্বর দল এবং যে 2টা গোল কনসিড করেছে, আপনি যদি গোল 2টা দেখেন 2টাই থ্রোতে হয়েছে। হ্যাঁ, 2টাই লং থ্রোতে গোল হয়েছে। হ্যাঁ, তো এখানে গোলকিপার বড় একটা মিস্টেক ছিল, বাট আরামবাগের যে লং থ্রো করেছে যে ছেলেটা রাহাত, আমি খেলাটা দেখি দুর্দান্ত 2টা থ্রো করেছে। থ্রোতে ডিরেক্ট গোল হওয়াটা কিন্তু একটা প্লেয়ারের জন্য অনেক বড় প্রাপ্তি লং থ্রো থেকে। আপনি যদি ম্যাচের হাইলাইটস দেখেন সেখানে দেখবেন যে রাহাতের 2টা থ্রোতেই কিন্তু গোল হয়েছে। সুতরাং এইটা ব্রাদার্সের জন্য কিন্তু আমি বলবো যে একটা ধাক্কা। ব্রাদার্স এখান থেকে শিক্ষা না নিলে হয়তো ব্রাদার্স এখান থেকে কামব্যাক করা খুব কঠিন হবে। এবং আমরা সবসময় যেটা দেখি, আমি যেটা চাই আর কি, যে মানে আমার ইচ্ছাটা হলো যে ইংলিশ প্রিমিয়ার লিগ যে প্যাটার্নে হয়, বাংলাদেশ লিগটা হোক এরকমই হোক, কম্পিটিটিভ হোক, যে 10 নম্বর দলের সাথে 1 নম্বর দল হেরে যাবে, 10 নম্বর দলের সাথে 8 নম্বর দল ড্র করবে, হ্যাঁ, আবার 1 নম্বর দল 7 নম্বর দলের সাথে হেরে যাবে, এরকমের চ্যাম্পিয়ন ডিসাইড করার জন্য লাস্ট ম্যাচ পর্যন্ত ওয়েট করতে হবে। এক্স্যাক্টলি, তখন আপনার লিগটা কিন্তু কম্পিটিটিভ হবে। রাইট, হোপফুলি ব্রাদার্স 7 পয়েন্ট আছে, একটা ম্যাচ জিতলেই হয়তো আবার 4-এ। হ্যাঁ, যেটা বললাম যে পয়েন্ট টেবিলটা এরকমই। আচ্ছা ভাইয়া, এই লিগের টপ স্কোরারদের যদি একটু দেখি, টপ 5-এ বাংলাদেশের মাত্র একজন প্লেয়ার আছে, আমাদের ফাহিম, উনি 4 গোল করেছেন। ডোরিয়ল্টন উনি 8 গোল করেছেন, ডিফারেন্সটা কিন্তু 4 গোলের। এরপরে যারা আছে এরাও 4-4-3 এরকম করে আর কি স্কোর করেছেন। সো বাংলাদেশি প্লেয়ারদেরকে আমরা টপ স্কোরার লিস্টে বেশি দেখতে পাবো, এটা কি আশা করা যায়? আমাদের তো আসলে সত্যি কথা বলতে আমাদের এই পজিশনটাতে বেশ ভালো একটা কিন্তু গ্যাপ রয়েছে, স্পেশালি স্ট্রাইকিং পজিশনটা। যেমন আপনি জানেন আমরা এই স্ট্রাইকিং পজিশনটা কিন্তু জাতীয় দলে কিন্তু আমরা স্ট্রাইকার ছাড়া খেলছি। হ্যাঁ, আমাদের কিন্তু নাম্বার 9 কেউ থাকে না কিন্তু, বিকজ ওই কোয়ালিটি প্লেয়ার কিন্তু নাই। এবং আপনি ফাহিমের কথা বলছেন, সে 4 গোল, সে কিন্তু স্ট্রাইকার না, উইং স্ট্রাইকার। উইং থেকে তারও কাজ কিন্তু রাকিবের মতো অ্যাসিস্ট করা, বাট সে 4টা গোল করছে বিকজ হিজ টপ স্পিড প্লেয়ার, প্রচন্ড স্পিড আছে, বলের কন্ট্রোল রয়েছে, গোল করার ফিনিশিং আমার কাছে মনে হয় যে লাস্ট 2-3 সিজনের চেয়ে এই সিজনে তার ভালো। বিকজ তার সব থেকে বড় একটা প্রবলেম ছিল ফাহিমের, যে সে গোল করতে পারে না। হ্যাঁ, বিকজ গোল বক্সের সামনে অনেক ইজি সুযোগগুলি নষ্ট করতো, বাট এই সিজনে দেখছি যে তার খেলার কিছু চেঞ্জ আনছে। এটা আমি অবশ্যই কোচকে একটা ধন্যবাদ দিব, বিকজ ফাহিমের যেটা হয় সবসময় সে উইং থেকে আউটসাইডে গিয়ে ক্রস করার একটা টেন্ডেন্সি থাকে, ইনসাইডে ঢোকার চেষ্টা করে না ফাহিম, যেটা এবং ভিতরের দিকে এসে এবং গোল করার একটা টেন্ডেন্সি তার ভিতরে তৈরি হয়েছে, যার কারণে কিন্তু অলরেডি সে 4টা গোল করে ফেলেছে। এবং উইং স্ট্রাইকারের জন্য যেটা হয়, আমি সবসময় দেখেছি যে আপনার
আমাদের উইং স্ট্রাইকাররা আসলে গোল করার প্রতি তেমন কোনো নজর থাকে না। তো এখানে রাকিবও সেম, রাকিব কিন্তু গত সিজন 10 গোল করেছিল। হ্যাঁ, তো রাকিব কিন্তু আবার এই সিজন অ্যাসিস্ট করছে বেশি, গোল কম করছে। তো ফাহিম আবার ওই জায়গাটা বেশ ভালো করছে। তো আমার কাছে মনে হয় যে ফাহিম এবং রাকিব এই দুজন প্লেয়ার যে প্যাটার্নে ফুটবল খেলে, তারা যদি একটু নিজেদেরকে মানে একটু কনসার্ন রাখে গোলের দিকে, আমার মনে হয় যে দুজনই ভালো গোল স্কোরার হতো। এবং আপনি যেটা বলছেন যে টপ স্কোরের দিকে বাকিরা কিন্তু সব ফরেনার। ডোরিয়ালটন 8 গোল করছে। ডোরিয়ালটন আমি দেখি যে সবসময় আমাদের প্রিমিয়ার লিগে এবং লাস্ট 2-3 সিজনেও কিন্তু সে হাইয়েস্ট গোল স্কোরার আমাদের এখানে। ডোরিয়ালটনের ব্যাপারটা হয়েছে যে সে গোল করতে পছন্দ করে, ব্রাজিলিয়ান, তার ফিনিশিং এর জায়গাটা দুর্দান্ত। ফেডারেশন কাপও রেগুলার গোল করছে, লিগও করছে। আমার কাছে মনে হয় যে ডোরিয়ালটনই, আমি যেটা বলি যে লিগ চ্যাম্পিয়ন হওয়ার জন্য আপনার এরকম স্ট্রাইকার যখন আপনার দলে থাকবে, তখন আপনার চ্যাম্পিয়ন হওয়াটা খুব ইজি হবে। বিকজ অনেক ম্যাচ আছে, ক্লোজ ম্যাচ আছে, দেখবেন ম্যাচ জিততে পারছেন না, ডোরিয়ালটনের একটা গুলি ম্যাচ সে বের করে নিয়েছে। তো আমি বলবো যে বসুন্ধরার এইটাই প্লাস পয়েন্ট যে তাদের অনেক ম্যাচ উইনিং প্লেয়ার আছে, লাইক ডোরিয়ালটন, আপনার রাকিব, ফাহিম, এবং সানডের কথা বলি, সানডেও কিন্তু বেশ ভালো দুর্দান্ত ফর্মে হ্যাঁ, মানে টপ 5 এর এই সানডে হচ্ছে 5 এ আছে। রাইট। সো 3 জন প্লেয়ারই বসুন্ধরা কিংস, এবং যদি গোল স্কোরের জায়গায় দেখি, বসুন্ধরা কিংস 18টা গোল অলরেডি করে ফেলেছে এই টুর্নামেন্টে। রাইট। সো টপ স্কোরে তাদের প্লেয়াররাই থাকবে। আমি যেটা বললাম যে বসুন্ধরার এই এত গোল হওয়ার পিছনে অন্যতম কারণ তারা অনেক সুযোগ তৈরি করে। আপনি যত বেশি সুযোগ তৈরি করবেন তত বেশি গোল হবে। তো সেই জায়গা থেকে বসুন্ধরায় কিন্তু মিডফিল্ড থেকে অ্যাটাকে যে 6 জন প্লেয়ার খেলে, তারা সবাই কোনো না কোনো ভাবে গোল করতে পারে। হ্যাঁ, এইটা খুব প্লাস পয়েন্ট। এবং এই কারণেই কিন্তু দেখবেন যে বসুন্ধরায় প্রথম ম্যাচ বাদে প্রত্যেকটা ম্যাচে কিন্তু তারা জিতেছে। এবং প্রথম ম্যাচেও কিন্তু পিডব্লিউজির সাথে 2 গোলে লিডে ছিল, পরে 2 গোল খেয়েছে। হ্যাঁ, তো বসুন্ধরার এইটাই প্লাস পয়েন্ট যে তাদের অনেক ম্যাচ উইনিং প্লেয়ার্স, এবং যেটা হয় যে যদি কেউ ইনজুরি থাকে ওই জায়গাটা আসলে রিকভার করার মতো এনাফ কোয়ালিটি প্লেয়ার আছে রিজার্ভ বেঞ্চে। তো এইটা আমার কাছে মনে হয় যে বসুন্ধরাকে সামনের দিকে এগিয়ে রাখছে। এবং আপনি যেটা যে টপিকসটা ধরেছেন যে হাইয়েস্ট গোল স্কোরার, আমি চাইবো যে রাকিবকে আরও, আমি স্পেশালি যেহেতু সে জাতীয় দলে এখন মেইন প্লেয়ার, তাকে আসলে আরো গোলের ভিতরে থাকতে হবে। অ্যাট দ্য সেম টাইম মুরসালিনও টুকটাক গোল করছে, বাট আমি চাই স্ট্রাইকাররা গোল করুক। এরা যাদের কথা বলছি তারা কেউ কিন্তু স্ট্রাইকার না, লাইক রাকিব, ফাহিম বা মুরসালিন। স্ট্রাইক হলো সুমন রেজা, স্ট্রাইক হলো জীবন, বসুন্ধরা আছে রেগুলার খেলতে পারছে না, এদের গোল করাটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, তারা তখন কিন্তু আপনি জাতীয় দলে গিয়ে এরা কিন্তু ভালো কিছু করতে পারবে। ফয়সাল রয়েছে আপনার পিডব্লিউজিতে। তো এই ধরনের প্লেয়াররা যারা জাতীয় দলে স্কোয়াডে থাকে তাদের গোল করাটা খুব ইম্পর্টেন্ট। ভাই, আমরা যদি একটু ফেডারেশন কাপের দিকে দেখি, মানে বসুন্ধরা এখানেও কিন্তু শুরুটা করেছে ড্র দিয়ে। রাইট। সো দুইটা গ্রুপের ব্রাদার্স ইউনিয়ন পয়েন্ট টেবিলে একে আছে, 2টা ম্যাচ খেলেছে, আর পিডব্লিউডি 2 আছে। আর গ্রুপ বি তে যদি দেখি, ফর্টিস এখানে কিন্তু তারা 2টা ম্যাচ ড্র করেছে, একটা উইন করেছে, হারায়নি একটা ম্যাচ। মোহামেডান 2 নম্বরে আছে। সো ওভারঅল এই ফেডারেশন কাপটা নিয়ে যদি কিছু বলতে। দেখেন, ফেডারেশন কাপ আগে যেভাবে হতো, লাস্ট 2 বছর কিন্তু একটু অন্য প্যাটার্নে হয়। আগে যেমন 10 দিন 12 দিনের টুর্নামেন্টে হতো, তখন লিগ স্টপ থাকতো, ফেডারেশন কাপটা মানে কন্টিনিউ হতো। বাট এখন যেটা হয় যে এফএ কাপ আপনার কোপা দেল রে ওই সিস্টেমে নিয়ে আসছে লিগের মাঝে মাঝে, মানে এটা প্রত্যেক মঙ্গলবারও হয়ে থাকে ফেডারেশন কাপগুলি। তো এবার 2টা গ্রুপে যেহেতু হচ্ছে, আমার কাছে মনে হয় যে 2টা গ্রুপ থেকে কিন্তু 2-4টা দল সেমিফাইনালে যাবে। হ্যাঁ, তো এখন পর্যন্ত লিগ টেবিল, পয়েন্ট টেবিল যেভাবে আছে, সেখানে এখনই আসলে বলা মুশকিল যে কারা আসলে শুরু হলো। হ্যাঁ, শুরু হলো, এটা তো আরো লং ওয়ে টু গো। আমার কাছে মনে হয় যে এখানে যারা ফেভারিট তারাই যে সেমিফাইনাল কোয়ালিফাই করবে, ইটস নট লাইক দ্যাট। আমার কাছে মনে হয় এখানে যে কেউ, ফেডারেশন কাপটা ওপেন সবার জন্য, এখানে যে কেউ ফাইনাল বা সেমিফাইনাল খেলতে পারে। বিগত দিনে এটা হয়েছে। আপনি দেখবেন ফেডারেশন কাপের যদি রোল অফ অনার দেখেন, সেখানে কিন্তু বসুন্ধরা, মোহামেডান, আবনী তারাই যে চ্যাম্পিয়ন, ইটস নট লাইক দ্যাট। এখানে রহমতগঞ্জ অনেক সময় চ্যাম্পিয়ন হয়েছে, ফরাসগঞ্জ অনেক সময় চ্যাম্পিয়ন হয়েছে, বা আরামবাগও কিন্তু ফাইনাল খেলেছে। এরকম অনেক রেকর্ড আছে। ব্রাদার্স ইউনিয়ন ভালো করছে ফেডারেশন কাপে। তো আমার কাছে মনে হয় যে এখনই এটা সময় আসেনি যে আসলে কোন 4টা দল সেমিফাইনাল খেলবে। ওভারঅল ফেডারেশন কাপটা আমার কাছে মনে হয় বেশ কম্পিটিটিভ হচ্ছে। ব্রাদার্স ইউনিয়ন লাস্ট ম্যাচ হেরেছে, এখানে বসুন্ধরা কিংস সম্ভবত 5 গোলে না কয় গোলে বড় একটা মার্জিনে হেরেছে। বাট আবার দেখবেন যে পিডব্লিউডি বেশ ভালো করছে। তো সবাই কিন্তু ফর্টিসের কথা বলছেন, ফর্টিসে কিন্তু আপনার ফেডারেশন কাপে ভালো করছে। তো আমি বলবো যে এইটা এখনই বলা মুশকিল, বাট আমার কাছে মনে হয় যে এই কম্পিটিটিভনেসটা থাকা খুব ইম্পর্টেন্ট আপনার, স্পেশালি টুর্নামেন্টগুলিতে। হ্যাঁ, যে টুর্নামেন্টগুলি আসলে চ্যাম্পিয়ন হওয়ার জন্য যে কেউ হতে পারে। তো এখানে আমার কাছে মনে হয় বেশ ভালোই হচ্ছে ফেডারেশন কাপটা। ভাই, এবার একটু নারী ফুটবলের দিকে যদি তাকাই, বাংলাদেশ নারী ফুটবল লিগ নামে একটা টুর্নামেন্ট শুরু হওয়ার কথা, এটা মনে হয় লাস্ট কয়েক বছর বন্ধ ছিল। রাইট। 29শে ডিসেম্বর খেলাটা শুরু হওয়ার কথা। এটা ইন্টারেস্টিং একটা রুলস দেখলাম, এটা আসলে আপনি বলতে পারবেন, এটা আসলে আন্ডার 17-এর 2 জন প্লেয়ার এবং আন্ডার 20-এর 2 জন প্লেয়ার দিয়ে তারা স্টার্টিং 11 ক্লাবগুলোকে করতে হবে। রাইট। সো এটা তো আসলে পাইপলাইনটাকে স্ট্রং করার জন্য মনে হয় রুলসটা।
দেখেন, সত্যি কথা বলতে আমাদের নারী লীগটা আরো জমজমাট বা লাস্ট 2 বছর ধরে কিন্তু নারী লীগ অ্যাবসেন্স হয়নি, কিন্তু আমাদের নারীদের লিগটা হওয়া খুব খুব ইম্পর্টেন্ট। কারণ আপনি যদি আমাদের ইন্টারন্যাশনালি সাকসেস দেখেন, সেখানে নারী ছেলেদের ফুটবলের হ্যাঁ ব্যাক টু ব্যাক তারা সাব ফুটবল চ্যাম্পিয়ন। সব থেকে বড় অ্যাচিভমেন্ট হলো যে তারা এশিয়ান কাপ কোয়ালিফাই মেইন রাউন্ডে চলে গিয়েছে, মার্চে যে অস্ট্রেলিয়াতে হবে। তো নারীদের আমার কাছে মনে হয় যে লিগটা আরো কম্পিটিটিভ হওয়া উচিত। কম্পিটিটিভ হলে কি হবে, এই মেয়েরাই তো জাতীয় দলে খেলে, Right. তখন কিন্তু এদের জন্য সুবিধা হবে জাতীয় দলে গিয়ে খেলা। বাট আপনি দেখেন আমাদের 2 বছর নারী লীগ হয়নি। খুব আনন্দের একটা সংবাদ যে এবছর 29শে ডিসেম্বর থেকে নারী লীগ শুরু হতে যাচ্ছে, এটা খুব ইম্পর্টেন্ট। এবং আপনি যে পয়েন্টটা বলেছেন 2জন আন্ডার-17 এবং 2জন আন্ডার-20 প্লেয়ার ফার্স্ট 11-এ রাখতেই হবে, এটা আরো খুবই আমি বলবো যে ভালো চমৎকার একটা উদ্যোগ। এবং আমার কাছে যেটা মনে হয় যে কম্পিটিটিভ করার জন্য বাকি দলগুলিকে, মানে যে দলগুলি রয়েছে তাদের আসলে প্লেয়ার কালেকশন, এবং 2জন ফরেন প্লেয়ারও কিন্তু এই সিজনে খেলতে পারবে নারীদের এই 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 লিগটাতে। তো এটাও কিন্তু আর একটা বড় সেটব্যাক। আমি বলবো যে এরা যদি একটু, আমার কাছে মনে হয় যে নারী লিগটার প্রতি ফোকাস করে, নারী লিগটা জমজমাট হলে আমাদের যেটা হবে যে আমাদের মার্চে যেহেতু এশিয়ান কাপ কোয়ালিফায়ার মেইন রাউন্ড রয়েছে, সেখানে কিন্তু ভালো করার সুযোগ রয়েছে। কারণ নারীরা যদি লিগ না খেলে, হ্যাঁ, তখন কিন্তু নারীদের ওই জাতীয় দল কেন্দ্রেই কিন্তু শুধু আপনার দেখবেন যে প্র্যাকটিসগুলি হয়। তো লিগের ম্যাচ খেলা প্র্যাকটিস এক জিনিস, আর ম্যাচ খেলা কিন্তু আর একটা ডিফারেন্ট জিনিস। সো ম্যাচ খেলে খেলে যখন আপনি ইয়াতে এশিয়ান কাপ কোয়ালিফাই যাবেন, তখন কিন্তু আপনার একটা বড় এক্সপিরিয়েন্স হবে, এবং যেটা যদি একটু কম্পিটিটিভ হয় সেটা আরো ভালো হবে। তো আমি বলবো যে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কাছে আমাকে রিকোয়েস্ট হবে যেন নারী লিগটা কম্পিটিটিভ হয়। বিগত দিনে দেখেছি যে 2-1টা দল 20 গোল দিছে, 15 গোল দিছে, এরকমের রেকর্ড আছে, যে সত্যি কথা এইটা যেন না হয়। তখন আবার আপনার নারী লিগটা কিন্তু মেরে হবে। তো আমি তখন বলবো কিন্তু আপনার হ্যাঁ। উইকনেসটা খুঁজে পাবেন না। হ্যাঁ, আপনি খুঁজে পাবেন, right. একটা দলের সাথে 20 গোল দিলেন মানে আপনি তো তাহলে আপনি কোনো মানে বাধার সম্মুখীনই হলেন না। হলেন না। তো আমি চাই কম্পিটিটিভ হোক, এবং যারাই দল করবে যারা যেন জাতীয় দলের প্লেয়ারদেরকে ভাগ করে নিক। জাতীয় দলের প্লেয়াররা যেন এক দলে সবাই না যায়, হ্যাঁ, 4জন 5জন করে 10টা যেহেতু দল, আমার কাছে মনে হয় যে সবাই ভাগ করে নিলে তখন আমার মনে হয় কম্পিটিটিভ হবে। এবং ফরেন কালেকশনে যদি সবাই ভালোভাবে করে, আমার মনে হয় যে একটা দল বদলটা এখন চলছে খুব সম্ভবত 18 তারিখ পর্যন্ত, আমি হয়তো ভুল হতে পারে, মানে এই কারেন্ট টাইমের মধ্যে দল বদলটা চলছে। হোপফুলি টিমগুলো কম্পিটিটিভ একটা টিম বানাবে আর কি। হ্যাঁ, এখানে যেটা হয়েছে যে কিছু নতুন দল আসছে, হ্যাঁ, কিছু নতুন দল আসছে এবার নারী লিগে, যারা আসলে বেশ ভালো আগ্রহ দেখাচ্ছে, হ্যাঁ। এবং আমি এটা আশা করি নারীরা আসলে যেভাবে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে ফুটবলে, এটা তো আসলে আমি বলবো যে খুবই খুবই আমাদের আশা দেখাচ্ছে ইন ফিউচার ওয়ার্ল্ড কাপ খেলার। এবং আমি মনে করি যে সত্যি কথা, আমি ছেলেদের ফুটবল খেলেছি, বাট আমার কাছে মনে হয় যে নারীদের ফুটবল আমাদের অ্যাচিভমেন্ট অনেক বেশি। হ্যাঁ, আপনি মনে হয় এর আগেও শোতে বলেছিলেন যে তারা একটা প্যাটার্ন বা তাদের একটা ব্র্যান্ড ফুটবল একটা খেলার স্টাইল তৈরি হয়ে গিয়েছে। হ্যাঁ, পিটার বাটলার একটা খেলার স্টাইল তৈরি হয়েছে। তো নারী লিগটা একটু স্ট্রং হলে যেটা হবে, এইটা এখন আপনি দেখবেন আমাদের কিছু সীমাবদ্ধ প্লেয়ার আছে যারা জাতীয় দলে খেলে, হ্যাঁ, পাইপলাইনে কোনো প্লেয়ার নেই। লিগটা হলে কিন্তু পাইপলাইনে প্লেয়ার তৈরি হবে, এইটা খুব ইম্পর্টেন্ট। এবং প্লেয়ার তৈরি হলে হবে না, কোয়ালিটি প্লেয়ার তৈরি করতে হবে। কোয়ালিটি প্লেয়ার তখনই হবে যখন আপনার কোয়ালিটি লিগ হবে। হ্যাঁ, তো আমি আশা করি যে লিগটা যেন কোয়ালিটি হয়, এবং যারা দল গড়বে তারা যেন একটা ব্যালেন্স দল গড়ে। হ্যাঁ, একটা দল খুব স্ট্রং হলো, একটা দল খুব একদম নিম্নমানের হলো, তখন কিন্তু আসলে কম্পিটিটিভনেসটা আসবে না। তো আমি বলবো যে বাংলাদেশ উমেন্স কমিটির চেয়ারম্যান রয়েছে যে উনি যেহেতু এই লিগটার প্রতি স্পেশাল ফোকাস, এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশন যেন এই নারী লিগটা একটা বড় স্ট্রং তদারকি করে যে লিগটা যেন কম্পিটিটিভ, এটা করার জন্য ব্র্যান্ডিংটাও খুব ইম্পর্টেন্ট। এবং ঝাঁকজমকপূর্ণ হলে তখন আসলে মেয়েরা খেলেও এনজয় করতে পারবে, মেয়েরা মজা পাবে আমার মনে হয়। জি ভাই, এইবার একটু আমরা ইন্টারন্যাশনাল দিকে তাকাই। ফিফা হচ্ছে তাদের লাস্ট ইয়ারের বেস্ট প্লেয়ার অ্যাওয়ার্ড ঘোষণা করেছে, প্লেয়ারের নাম হচ্ছে ওসমান দেমবেলে। এটা যদি একটু বলতেন। না, ওসমান ডেম্বেলে হবে এটাই আসলে আমি ধরে রেখেছিলাম। আমাদের এখানে যারা এটা তো আসলে যে আপনি দেখবেন যে প্রত্যেকটা দেশের জাতীয় দলের কোচ, ক্যাপ্টেন এবং একজন সাংবাদিক তাদের ভোটে নির্বাচিত হয়। তো মেসি কিন্তু ওসমান ডেম্বেলেকে ভোট দিয়েছে। আমাদের এখানে জামাল সম্ভবত ওসমান ডেম্বেলেকে না, ভিতিনাকে সম্ভবত রেখেছে, হ্যাভিয়ার কাবরেরা সম্ভবত ডেম্বেলে রেখেছে। এভাবে কিন্তু সারা ওয়ার্ল্ডের এটা কিন্তু একটা সিলেকশন প্যাটার্নটা হলো যে প্রত্যেক দেশের একজন জার্নালিস্ট, কোচ এবং ক্যাপ্টেন দিবে। তো এটা যেহেতু এভাবে নির্বাচিত হয়, যেহেতু লাস্ট চ্যাম্পিয়ন্স লিগ উইনার হলো আপনার প্যারিস সেন্ট জার্মেন, তো সেইখান থেকে আমার কাছে মনে হয় যে এটা খুবই আমরা ধরেই নিয়েছিলাম যে ওসমান ডেম্বেলে হবে, এবং সেই অনুযায়ী সেই হয়েছে। এবং আমি মনে করি লাস্ট সিজনে ওসমান ডেম্বেলের পারফরমেন্স দুর্দান্ত ছিল, যেটা কিনা আমার কাছে মনে হয় যে ফিফা বেস্ট প্লেয়ার অ্যাওয়ার্ডের জন্য তাকে অনেক সাহায্য করেছে। ভাই, পিএসজির কথা বললেন, ফিফা বেস্ট ম্যানেজারও কিন্তু লুইস এনরিক হয়েছে, পিএসজির কোচ।
না, এটা তো হওয়া, এটা বিগত দিন আমরা দেখেছি, বাট এবার আমার যেটা হয়েছে যে চ্যাম্পিয়ন্স লিগ উইনাররাই সবসময় ফিফা বেস্ট প্লেয়ার হয় বা কোচ ম্যানেজারও সেখান থেকে। এবং লুইস এনরিকে আলাদাভাবে বলতে গেলে লুইস এনরিকে কিন্তু আপনার একজন পরীক্ষিত কোচ। হ্যাঁ, সে বার্সেলোনা যখন কোচিং করিয়েছে বা স্পেন ন্যাশনাল টিমও সে কোচিং করিয়েছে, তো সেখান থেকে লুইস এনরিকে প্যারিস কিন্তু যদি হিসাব করেন, প্যারিস সেন্ট জার্মেন কিন্তু চ্যাম্পিয়ন্স লিগ উইনার মতো টিম না, তার থেকে অনেক বেটার টিম। রিয়াল মাদ্রিদ রয়েছে, ম্যানচেস্টার সিটি রয়েছে, বাট কোচ যে বড় একটা ফ্যাক্ট সেটা কিন্তু সেখানে প্রমাণ করেছে। এই দলকে নিয়ে সে কিন্তু চ্যাম্পিয়ন্স লিগ উইনার হয়েছে। অ্যাট দ্য সেম টাইম আপনি যদি দেখেন, সেখানে আমার কাছে মনে হচ্ছে লুইস এনরিকের বিশাল একটা এখানে মানে আমি বলবো যে ম্যাচ প্ল্যান ছিল, যেটা সে প্ল্যানিং করে করে কিন্তু এই দলটাকে চ্যাম্পিয়ন করেছে। সেখানে সে ডিজার্ভ করে এই ফিফা বেস্ট ম্যানেজারের অ্যাওয়ার্ডটা। আমি মনে করি জন্য পারফেক্ট ডিসিশন হয়েছে, এটা আমি মনে করি সে ডিজার্ভ করে। এবং লুইস এনরিকে আমার মনে হয় যে এই মুহূর্তে ক্লাব ফুটবলের পেপ গার্দিওলা যদি বলেন বা কার্লো আনচেলত্তি ছিল আপনার রিয়াল মাদ্রিদ, সেখন ব্রাজিলের ওদের লেভেলের কোচিং এর জায়গাটা সে তৈরি করে ফেলেছে। এবং লুইস এনরিকের মেধা অনেক বেশি, হ্যাঁ, প্লেয়ারদেরকে ইউজ করতে পারে, যেটা খুব ইম্পর্টেন্ট। আপনি আপনার টিমকে নিয়ে কিভাবে কাজ করবেন, আপনার কি রিসোর্স রয়েছে, তাদেরকে কোন কোন জায়গায় ইউজ করবেন, সেটা আমার মনে হয় এনরিকে সব থেকে ভালো জানে। এবার একটু ইন্টারেস্টিং একটা কোশ্চেন, ল্যাটিন বাংলা সুপার কাপ থেকে আমরা কি পেলাম, সেই কোশ্চেনটা যেমন ছিল, পাশাপাশি আমার একটা কোশ্চেন, সেটা হলো কলকাতায় মেসিকে এনে কলকাতা আসলে কি পেল? রিসেন্ট টাইমে হট টপিক এটা। আমার মনে হয় যে এইটা খুব মিস একটা অর্গানাইজ হয়েছে। কারণ মেসির মতো প্লেয়ারকে যখন আপনি আনবেন, তখন কিন্তু আপনার যে কি বলে ওটাকে, তার যে সিকিউরিটি, এগুলি কিন্তু খুব স্ট্রংলি ইনশিওর করা উচিত ছিল যে আসলে তার কোন কোন টাইমে কী কী হবে। এবং এখানে কিন্তু মিসগাইড হয়েছে। হ্যাঁ, যে সম্ভবত ওনার নাম সুদীপ্ত না কি জানি, আমি নামটা ভুলে গেছি, যাকে এই মুহূর্তে সে জেলে রয়েছে। হ্যাঁ, মানে যে অর্গানাইজার, যে মেসিকে এনেছে, সে কিন্তু আসলে অর্গানাইজেশনের জায়গাটা খুব মিসগাইড করেছে। লাইক এক রকমের কথা বলে আর এক রকম করেছে। লাইক মেসির সাথে যারা ছবি তুলবে, মেসির কাছ থেকে দেখবে, এরকমের কিছু কথা দিয়ে সেটা করতে পারেনি। এবং যার কারণে কিন্তু দেখবেন যে স্টেডিয়ামে ভাঙচুর হয়েছে, দর্শকরা খুব ক্ষোভ দেখিয়েছে। মেসি আসলে কিন্তু কলকাতা ট্যুরটা কিন্তু এনজয় করেনি। হ্যাঁ, সেও কিন্তু আসলে এখানে খুব মন খারাপ করে কিন্তু দেন সে কিন্তু আপনি মুম্বাইয়ে গিয়েছে, হায়দ্রাবাদে গিয়েছে। তো আমি বলবো যে এইটা এইভাবে অর্গানাইজ না হলে, মানে এইভাবে আসলে মেসিকে এনে হেনস্থ করা বা এটা তো আসলে সারা পৃথিবীতেই কিন্তু সব মিডিয়াই কিন্তু এটা নিয়ে নিউজ করেছে। তো সুতরাং এটা আমার কাছে মনে হয় খুব খারাপ করেছে কলকাতা। কারণ কলকাতা মানুষের আমি দোষ দেব না, যারা অর্গানাইজার ছিল স্পেশালি তাদের দোষটা আমি বেশি দেবো। কারণ যারা সিকিউরিটি দিবে তারাই দেখছি যে তাকে ধরে সেলফি তুলছে। রাইট, এটা হওয়াটা একদম উচিত হয় না। এবং এখানে কিন্তু অন্য ধরনের অ্যাক্সিডেন্টও হতে পারতো। হ্যাঁ, কারণ মেসির মতো প্লেয়ারকে সবাই কাছ থেকে দেখতে চায়। হ্যাঁ, তো সেই জায়গাটা না করে কিন্তু আমার কাছে মনে হয় যে মেসিকে তারা ডিসঅনারও করেছে এক প্রকার। আর আমি বলবো যে মিস অর্গানাইজেশনটা এত পোর ছিল, যার কারণে কিন্তু এই গন্ডগোলটা হয়েছে। তো আমি বলবো যে ইন ফিউচার মেসি কোথাও গেলে কিন্তু সে আগে অনেকবার চিন্তা করবে, স্পেশালি এশিয়াতে আসার আগে। হ্যাঁ, সো এটা খুব খারাপ হয়েছে আমি বলবো। মিস ম্যানেজমেন্টের একটা হ্যাঁ, এটা, এবং যে এনেছে সে অলরেডি কিন্তু তাকে অ্যারেস্ট করা হয়েছে। ভাই ওই জায়গাটায় আবার একটা বিষয় হচ্ছে, আমাদের দেশেও তো আমরা একটা টুর্নামেন্ট অর্গানাইজ করেছিলাম, মিস ম্যানেজমেন্টের একদম টপ লেভেলে যা করা যায় ওটা করেছি, ওইটার আসলে কিছুই হবে না। ওইটা লাস্ট প্রোগ্রামে আমরা আসলে ওইটা নিয়ে আলাপ আলোচনা করেছি। ওইটা তো আসলে আমাদের দেশের ফুটবলকে এক প্রকার ক্ষতি করেছে। হ্যাঁ, এবং মানে আর্জেন্টিনার প্লেয়াররা হোটেল দিয়ে বের হতে পারছে না। ইভেন্চুয়ালি এখন দুই টিমের অনেক প্লেয়াররা যেতে পারেনি। আপনি এটা জেনে অবাক আমি হয়েছি যে এখনো তারা হোটেলে রয়েছে, তারা টিকিট পায়নি। হ্যাঁ, 19 তারিখে সম্ভবত তারা টিকিট আছে, তাও তারা নিজেদের আমাদের এখানে আর্জেন্টিনার যে এম্বাসি আছে, তারা তাদেরকে হেল্প করে পাঠানোর ব্যবস্থা করছে। এটা যে কত খারাপ হয়েছে আমাদের জন্য, এটা চিন্তা করার, মানে আমি বলবো যেটা এভাবে হওয়া উচিত হয়নি। এইগুলো নিয়ে আসলে কথা বলে আপনার হতাশার বিষয়। আমরা এবার একটু ভাই আমাদের যে কমেন্ট সেগমেন্ট আসতে চাই, আপনার জন্য বেশ কিছু কমেন্ট এসেছে, তারা আপনার কাছে কিছু জিনিস জানতে চায়, আমরা যদি একটা আপনার কাছ থেকে জানতে চাই। একজন কমেন্ট করেছে, জাতীয় দলের হয়ে আপনার সবচেয়ে সুন্দর স্মৃতি কোনটি? সুন্দর স্মৃতি তেমন কিছু নাই, যেটা সত্যি কথা। কারণ অনেক বড় কোনো ট্রফি জিততে পারিনি। 2010-এর সাফ গেমস চ্যাম্পিয়ন হয়েছিলাম আমরা আনবিটেন, ওইটা একটা সুখের স্মৃতি আছে। বাট তার থেকেও বড় একটা সুখের স্মৃতি আছে আমার কাছে, যেটা আমি যখন আমি 2005-এ জাতীয় দল ইনক্লুড হই, যেটা হচ্ছে আমি যে প্রথম গোলটা করেছিলাম অ্যাগেনস্ট ভুটান। আমি চেঞ্জিংয়ে নেমেছিলাম, নেমেই প্রথম টাচেই গোল করেছিলাম।
তো ওইটা আমার কাছে মনে হয় যে একটা বিশাল মানে আমার কাছে মনে হচ্ছে যে আমার একটা মানে আমার লাইফের একটা টার্নিং পয়েন্টও বলতে পারেন, এবং আমি বলবো যে ওইখান থেকে আমার আসলে শুরুটা হয়েছিল বেশ ভালো, যার কারণে কিন্তু জাতীয় দলে 13-14 বছর খেলতে পেরেছি। হ্যাঁ, তো ওই প্রথম গোলটাই আমার কাছে মনে হচ্ছে যে আমার লাইফের একটা বড় টার্নিং পয়েন্ট ছিল। এইটার সাথে কানেক্টেড আরও দুইটা কমেন্ট আসছে। এমিলি ভাই, আপনার কেরিয়ারের সেরা গোল কোনটি? আরেকজন কমেন্ট করেছে বেস্ট গোল কোনটি? ইন্টারন্যাশনালি বেস্ট গোল অনেকগুলি আছে। ইন্টারন্যাশনালি আপনি যখন গোল করবেন তখন প্রত্যেককে আপনাকে আলাদা আলাদাভাবে কিন্তু আমার কাছে মনে হয় আপনার কাছে বেস্ট কোনটি? আমার কাছে যদি বেস্ট বলেন, আমি 2011-এ ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই ম্যাচ আমরা লেবাননকে হারিয়েছিলাম এখানে 2-0 গোলে। হ্যাঁ, তো প্রথম গোল মিথুন করেছিল, সেকেন্ড গোলটা আমি করেছিলাম। তো ওই সেকেন্ড গোলটা আমার কাছে সবসময় একটু আলাদা করে রাখে এই কারণ লেবানন ওই ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাইতে সৌদি আরবকে হারিয়েছিল, সাউথ কোরিয়ার সাথে ড্র করেছিল। ওর এত স্ট্রং একটা দল ছিল, এবং তখন তো হোম অ্যান্ড অ্যাওয়ে ম্যাচ হতো। হ্যাঁ, আমরা অ্যাওয়ে ম্যাচে গিয়ে 4-0 গোলে হেরে এসেছিলাম লেবাননে গিয়ে, বাট এখানে ওদেরকে 2-0 গোলে হারিয়ে দিয়েছিলাম। ওই ম্যাচটা আমার কাছে অন্যরকম একটা ম্যাচ, কারণ কেউ ভাবতেই পারে না যে লেবাননকে আমরা এখানে হারাতে পারবো, এবং এত স্ট্রং দল ছিল। এবং ওই সেকেন্ড গোলটা আমি করেছিলাম, এবং আমার কাছে মনে হয় যে ওই গোলটা আমাকে একটু আলাদা সবসময় মনে রাখি আর কি। ভাই, আরেকটা কমেন্ট, নিজের কেরিয়ার নিয়ে কতটুকু সন্তুষ্ট আপনি? আপনি কি আপনার কি মনে হয় আরও দূরে যাওয়ার কথা ছিল আপনার? আমি আমার নিজের কেরিয়ার নিয়ে খুবই মানে মানে এটাকে কি বলে, আনহ্যাপি। মানে আমি একদমই খুশি না আমার কেরিয়ার নিয়ে, এবং এটার জন্য আমি নিজেই দায়ী। আমি এখন স্টিল খেলতে পারতাম, হ্যাঁ, যা সত্যি কথা। ইভেনচুয়ালি আমি ইন্টারন্যাশনালি বাংলাদেশের সবথেকে হায়েস্ট গোল স্কোরার, আমার 17টা গোল। আমার গোল হতে পারতো 40 গোল, হ্যাঁ, 40টার কাছাকাছি আমি গোল করতে পারতাম যদি আমি আমার কেরিয়ারে আমি অনেক সিরিয়াস থাকতাম। হ্যাঁ, তখন আসলে আমি ওইভাবে বুঝেও নেই নিজের কেরিয়ার সম্পর্কে, যা সত্যি কথা। এবং আমি খুবই আনহ্যাপি মাই ফুটবল কেরিয়ার, এবং আমি ঘরোয়া ফুটবলেও আমি জানি 11টা গোলের জন্য আমি লিগে 100 গোল করতে পারিনি। আমার গোল রয়েছে 100+, বাট ফেডারেশন কাপ, ইন্ডিপেন্ডেন্ট কাপ, এগুলি সব কিছু নিয়ে 130 গোল আছে আমার। বাট আমি লিগে আমি 100 গোল করতে পারতাম, যেটা নকিব ভাই করেছে, আসলাম ভাই করেছে, তাদের সাথে আমিও করতে পারতাম। এবং ইন্টারন্যাশনালি আমি 17টা গোল করেছি, সেটা হয়তো আমি 30 বা 40 গোলে কনভার্ট করতে পারতাম যদি আমি আমার কেরিয়ারে আমি যদি একটু সিরিয়াস থাকতাম। সত্যি কথা বলতে আই এম নট হ্যাপি ইন মাই ক্যারিয়ার। আরেকটা কমেন্ট আসছে, এটা নিয়ে আসলে লাতিন বাংলা সুপার কাপের এই অবস্থার দায় কার? এটা দায় বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে নিতে হবে, এবং সব থেকে বেশি নিতে হবে যে অর্গানাইজার, কি আসাদুজ্জামান না কি জানি, উনি বক্সিং প্রমোট করে থাকে। ওই লোকটাকে আমার কাছে মনে হয়েছে যে তার কথাবার্তায় আমার মনে হয়েছে যে এখানে সে ফ্রড করতে এসেছিল। আমি যদি স্ট্রেট বলি, হ্যাঁ, এই ম্যানেজমেন্টটা উনিই তৈরি করেছে। কারণ আপনি এত বড় একটা টুর্নামেন্ট করতে গেলে ল্যাটিন থেকে আপনি যখন দল আনবেন, তখন এটার প্রিপারেশনটা কিন্তু অনেক হাই লেভেলে থাকতে হবে, যেটা ওনার প্রিপারেশন ছিল একদম 0 লেভেলের। এবং উনি এটাকে এত মিসগাইড করেছে, যার কারণে দেখবেন এই দুইটা দল কিন্তু যাওয়ার আগে অনেক কথা বলে গেছে, অনেক ইন্টারভিউতে বলে গেছে যে এই দেশে আসার আগে আরও 2-3 বার ভাবতে হবে। সুতরাং এটা আমাদের জন্য কিন্তু খুবই খুবই ক্ষতি হয়েছে, এবং এটা আমাদেরকে, আমি বলবো যে বাংলাদেশ ফুটবল ফেডারেশনেরও একটা কনসার্নে থাকা উচিত। যেহেতু আমাদের জাতীয় স্টেডিয়াম আপনি ব্যবহার করেছেন, যেহেতু আপনি জাতীয় দল এস ভিত্তিক দল আপনি তাদের দল হিসাবে তাকে দিয়েছেন, সুতরাং তাদের তদারকি করা উচিত ছিল। তো এখানে আসলে আমি বলবো যে বাংলাদেশ ফুটবল ফেডারেশন এখন জবাবদিহিতা নাই। আমি যতটুকু শুনি সেটা নিয়ে তদন্ত হচ্ছে, এবং এনএসসি জাতীয় ক্রীড়া পরিষদ এটা নিয়ে একটা তদন্ত করা শুরু করেছে। আমার মনে হয় এটা একটা বড় পানিশমেন্ট হওয়া উচিত, এই লোকটাকে স্পেশাল একটা পানিশমেন্ট দেওয়া উচিত, বিকজ সে দেশের ফুটবলের ক্ষতি করেছে এবং বিদেশিদের কাছে আমাদের ভাবমূর্তি নষ্ট করেছে। লাস্ট একটা কমেন্ট আসছে, সেটা হচ্ছে সুযোগ পেলে কি জাতীয় দলের কোচিংয়ে দায়িত্ব নেবেন? দেখেন, কোচিং করানোর ইচ্ছা আমার আছে, বাট নট নাও। এটা কোচিং, এটা আমার কাছে মনে হয় যে একটা থ্যাঙ্কসলেস জব। হ্যাঁ, আপনাকে কেউ থ্যাংক ইউ দেবে না কখনোই, আপনি এখান থেকে মানে আর কি বাহাবাটা খুব কম পাবেন। তো ওই জায়গাটা আমি অনেকবার চিন্তা করি যে আসলে এটা আমার ধরা সম্ভব কিনা, বিকজ আমি যেটা বললাম যে আমি আমার প্লেইং কেরিয়ার তেমন একটা সিরিয়াস ছিলাম না, যার কারণে কিন্তু আমি এখনও বলি যে আমি আমার লাইফে তেমন তৃপ্ত না যে আমি আমার কেরিয়ার নিই। এবং কোচিংও কিন্তু সেম, প্লেয়ার এবং কোচ অলমোস্ট সেমভাবে। তো সুতরাং ওইটা আমি করতে পারবো কিনা এটা নিয়ে আমি ভাবছি। বাট কোচিং সম্পর্কে আমার বেশ ভালো জ্ঞান আছে, আমি ফুটবলটা বেশ ভালো বুঝি, যেহেতু আমি 20 বছর ফুটবল খেলেছি ক্লাব এবং জাতীয় দল মিলিয়ে। তো আমার ইচ্ছা আছে কোচিং করানোর,
বাট ইটস টু আর্লি আর কি। আরও 5 বছর পরে হয়তো আমি চিন্তা করবো যে জাতীয় দলে আমি কোচিং করাতে পারবো কিনা বা ক্লাব ফুটবলে করাতে পারবো না, বাট অনেস্টলি আমার কোচিং করানোর ইচ্ছা আছে। ভাই কোচিং এর যে লেভেলগুলো কমপ্লিট করতে Right. আপনি আই থিঙ্ক ওগুলো অলরেডি করছেন। আমি করছি। তো হাইয়েস্ট লেভেলটা যখন কমপ্লিট হবে, লাইক এএফসি প্রো লাইসেন্স, যেটা হলে আপনি জাতীয় দলে ডাগ আউটে দাঁড়াতে পারবেন, তো ওইটা করতে আরও বেশ কিছু সময় লাগবে। ওইটা হওয়ার পর হয়তো চিন্তা করব, বা বাংলাদেশ ফুটবল ফেডারেশন যদি চিন্তা করে আমাকে রাখবে, বাট ইচ্ছা আছে আমার কোচিং করানোর। হোপফুলি ইনশাল্লাহ আপনাকে একদিন বাংলাদেশ জাতীয় দলের ডাগ আউটে দেখতে পারবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ। ভাইয়া থ্যাংক ইউ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। আমরা আজকে এখানেই শেষ করছি। থ্যাংক ইউ।